সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের উত্তর আমেরিকা স্টুডিও থেকে আমাদের নিয়মিত এই আয়োজন প্রবাসের কথা সংবাদপত্রের এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা সংবাদপত্রের বিশ্লেষণ করতে চাই এবং একই সঙ্গে সমসাময়িক রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি নানা বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে সংবাদপত্র বিশ্লেষণে বরাবরের মতো অতিথিরা অংশ নেন। আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি সময় দিয়েছেন। এখানকার সবথেকে জনপ্রিয় পত্রিকা ঠিকানা পত্রিকার আমাদের সঙ্গে রয়েছেন বার্তা প্রধান। আজকে শহীদুল ইসলাম রয়েছেন, ঠিকানার বার্তা প্রধান আমাদের সঙ্গে রয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি শহীদুল ইসলাম আপনাকে। আমরা শুরুতে আসলে দর্শকদেরকে একটু সংবাদপত্রের শিরোনামগুলো জানাতে চাই। এই সপ্তাহে যে প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো জানিয়ে এরপর আমরা আপনার সঙ্গে আলোচনায় যেতে চাই। শুরুতে আপনার পত্রিকা দিয়ে যদি একটু শুরু করি, ঠিকানা পত্রিকার এই সপ্তাহের যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, তুলসীতে তুল কালাম। আমরা জানি যে তুলসী কাণ্ড নিয়ে অনেক বেশি আলোচনা চলছে, তোলপাড় চলছে। ঢাকা দিল্লি দুপারে প্রান্তে আসলে আলোচনা চলছে। আমরা এই বিষয় নিয়ে আমরা আপনার সঙ্গে সংবাদ বিশ্লেষণ করতে চাই। ঠিকানার প্রধান শিরোনাম এবং একই সঙ্গে আরও যদি দু একটি শিরোনাম পড়ি, নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ে বিএনপি, এটিও আরেকটি শিরোনাম আমরা দেখছি ঠিকানা পত্রিকার। এরপর আমরা যদি সাপ্তাহিক আজকাল পত্রিকার শিরোনাম দর্শকদের সাথে আমরা একটু জানাতে চাই, সেখানেও আমরা দেখছি যে তুলসী ঝড়ে ঢাকা দিল্লি, এটি সাপ্তাহিক আজকালও এই শিরোনামটি এসছে। এরপর আমরা আরও একটি শিরোনাম যদি দেখি যে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার, এরকম একটি শিরোনাম। স্তম্ভিত বাংলাদেশ, জানা যায় লাখো মানুষের কান্না, ধর্ষিতা শিশুর মৃত্যু, এটি আমরা জানি অনেক বেশি হৃদয় বিদারক একটি ঘটনা সাপ্তাহিক আজকাল। এরপর আমরা সাপ্তাহিক বাঙালি পত্রিকার শিরোনাম দর্শকদেরকে জানাতে চাই। প্রধান উপদেষ্টা ও ক্যান্টনমেন্টের কথিত বক্তব্যে এবং এনসিপির তীব্র প্রতিবাদে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়। বাংলাদেশের রাজনীতির তোলপাড়, এই বিষয়টি নিয়েও নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আপনার মতামত এবং আলোচনা করতে চাই। বাঙালির পর আমরা দেশ পত্রিকার শিরোনাম দেখতে চাই। দেশের শিরোনাম, ভারতের কাছে বিকল্প কি বিএনপি, এরকম একটি শিরোনাম করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এখানেও এসছে তুলসীর বক্তব্যে তোলপাড় পুলকিত আওয়ামী লীগ, এরকম একটি শিরোনাম আসলে দেশ পত্রিকায় করেছেন। আমরা সবশেষ আরেকটি পত্রিকা দিয়ে এরপর আলোচনায় আসতে চাই। সাপ্তাহিক প্রবাস পত্রিকায় আমরা যে শিরোনাম দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের বিরল বিবৃতি, বিচারকরা থামিয়ে দিলেন হোয়াইট হাউসকে, ট্রাম্পের স্বেচ্ছাচার রোধে আদালতি শেষ ভরসা, এরকম একটি শিরোনাম প্রবাস পত্রিকা করেছেন। আমরা এর মূল আলোচনায় আসি। আমরা ঠিকানা পত্রিকার শিরোনাম দর্শকদের শুরুতেই বলছিলাম, আমরা সেই শিরোনাম ধরে একটু আলোচনাটা শুরু করতে চাই আজকের আলোচনা। তুলসীতে তুল কালাম, এরপর আমরা বাংলাদেশের রাজনীতির ইস্যু নিয়ে আলোচনা করব। শহীদুল ইসলাম, আপনি যেহেতু নিজেই এই পত্রিকার একজন বার্তা প্রধান এবং একজন সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় আসলে কাটিয়েছেন বাংলাদেশে এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, যে বিষয়টি আসলে জানতে চাইব যে এই তুলসী ইস্যুতে ঢালাও যে আসলে মন্তব্য আমরা দেখেছি, যে সাম্প্রদায়িক উস্কানি এবং সেখানে হামলার আশঙ্কা, এরকম যে বক্তব্য, এই মন্তব্যকে আসলে কতটা গ্রহণযোগ্য বলে আপনি আসলে মনে করেন? গ্রহণযোগ্য হচ্ছে আপনি কতটুকু নিবেন। দেখেন পত্রিকার শিরোনামগুলো তোল কালাম, তোলপাড়, কোনো কিন্তু পজিটিভ খবর নেই এবং পজিটিভ খবর কোনো খবর হিসেবে মানুষ এখন নিতে চায় না। কারণ আমার নিজ দেশে একটা অস্থিতিশীল অবস্থা এবং এখানেও দেখেন যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে ইমিগ্রেশন তোলপাড় করে ফেলেছেন, উনি বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, ওটা আবার আদালত স্থগিত করছে। তো সব মিলিয়ে বাংলাদেশের যদি প্রেক্ষাপটটা চিন্তা করি, আমেরিকা এই যে আপনার সরকার যে চেঞ্জ হলো, ইউনূস সরকার যে আসলেন অন্তর্বর্তী সরকার, এর পেছনেও ধরে নেওয়া হয় যে আমেরিকার একটা শক্তিশালী হাত ছিল, আপনি জানেন। তো সেই অর্থে একটা সরকার, শেখ হাসিনা সরকার চলে গেল বা পতন হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করলো। এখন আবার আরেক ধরনের হস্তক্ষেপ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসনের উনি শীর্ষ কর্মকর্তা তুলসী গেবার্ড, উনি বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন এবং আপনি জানেন যে আরও একজন সিনেটর কথা বলেছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক যে হাঙ্গামা হচ্ছে এবং এগুলো তাদের চিন্তাভাবনার পিছনে অনেক কারণ আছে। আপনি জানেন যে এই যে সরকারের যে পালাবদলটা হলো, যেভাবেই হোক না কেন, পতন হোক বা অভ্যুত্থান হোক, যেটাই আপনি বলেন না কেন, সেখান থেকে কিন্তু তারপরে কয়েকটি ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে তুলসী গেবার্ড একটু খুব দ্রুতই এবং বড় ধরনের আশঙ্কার কথা, উদ্বেগের কথা জানিয়েছেন। তো তার এর আগেও পূর্ববর্তী মন্তব্যগুলো কিন্তু তুলসী গেবার্ডকে নিয়েও আবার এক ধরনের বিতর্ক আছে, যে সেটা হোক, কিন্তু উনি এখন কোন দায়িত্বে আছেন এটা কিন্তু বড় বিষয়। গোয়েন্দা প্রধান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যখন একটি কথা বলেন, সেটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আমরা কিন্তু পিটার হাসকেও কিন্তু অবহেলা করেছি, অবজ্ঞা করেছি।
ঠিক কিনা বলেন? নিশ্চয়ই। আওয়ামী লীগ অবজ্ঞা করেছে, অন্যান্য অনেকে অবজ্ঞা করেছে, কিন্তু তারা তাদের কাজটা চালিয়ে গেছে, তারা যেটা বলেছে সেটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি এখন এই বিষয়টা থেকে নজর না দেন, এরপরে যে অন্য কিছু ঘটবে। আপনি আরেকটা শিরোনাম পড়ছিলেন যে আওয়ামী লীগ খুশি। এখানে খুশি হওয়ার কিছু নাই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি একসঙ্গে বসবাস করতে না পারি, দেশটা তো সবার, এই দেশে আমরা সংখ্যালঘু, কিন্তু আমাদের তো কোনো অধিকার তো মানে ক্ষুণ্ণ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কোনো সরকার, এটাও তো হয়েছে যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে পরে দেখেছি যে তারা এটাও বলেছে যে সংখ্যালঘু নিয়ে সরকারের যে উদ্যোগ, সেটাকে আবার তারা স্বাগত জানিয়েছেন। তুলসী গাবার্ডের এই মন্তব্যের 2-3 দিন পরেই বোধহয় এরকম একটা, সেটা কে করেছে আমি জানি না, কিন্তু একজন সিনেটরও কিন্তু, আমি নামটা বলে, কৃষ্ণমূর্তি সম্ভবত উনি সিনেটর, তো উনিও তো সিনেটে এটা উত্থাপন করেছেন। তো কোন লেভেল থেকে উত্থাপন করা হচ্ছে এটা একটা বড় বিষয়। নিরাপত্তা প্রধান যখন বলেন তখন সেটাকে উদ্বেগের সঙ্গেই দেখতে হয়। আর আপনি সাম্প্রতিককালে দেখেছেন যে এখন অনেক ইন্টারভিউতে আসে যে তো বাংলাদেশের পরিস্থিতি ঢাকা কেন্দ্রিক দেখলে হবে না, আপনি ঢাকার বাইরের খবরগুলো পাচ্ছেন না। এখন অনেক খবরই গণমাধ্যমে আসে না, আমি মনে করি, আমি দেখেছি যেগুলো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখছি, হয়তো 2% আপনি ফেক হতে পারে, এআই দিয়ে ক্রিয়েট হতে পারে। আর গুজবের কথা যেহেতু বলছেন, আমরা এটা নিয়েও আলাপ করতে পারি। কিন্তু নিশ্চয়ই আমি সংবাদপত্রের একটু গুজব নিয়ে আমরা আলোচনায় আসি, বাংলাদেশ প্রসঙ্গে আসি, যে আমরা দেখছিলাম যে গত 24 ঘন্টার যে গুজবগুলো আসলে ছড়িয়ে পড়লো যে ডক্টর ইউনূস সরকার এই বুঝি নেই হয়ে যাচ্ছে, এই বোধহয় 25শে মার্চ রাতে কিছু একটা হয়ে যাবে। তো এই ধরনের বিষয়গুলো আসলে সংবাদ মাধ্যমের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা আসলে, যে এই গুজবগুলোকে আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? আবার এই গুজবগুলো তো হচ্ছেও, মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমরা যুক্তরাষ্ট্রে বসে আলোচনা করছি। সংবাদ গুণ সত্যি বলি, একজন সংবাদকর্মী হিসাবে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করছি না, হয়তোবা পারছি না, বা আমাদের করতে দেওয়া হচ্ছে না। যে কোনো একটা কিছু ঘটছে, এই এখন যেগুলো হচ্ছে এগুলোই আবার দেখবেন 2-4 বছর পরে বের হচ্ছে যে এইগুলো আমরা করতে পারিনি। এখনকার এই সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিকরা বলবেন এক সময়, যেমন বলেন যে গত 15 বছরে আমরা এটা করতে পারিনি, এই ঘটনাগুলো এক সময় তারা বলবেন। এটা যথাযথ সাংবাদিকতা না। আপনি দেখেন অনেক সাংবাদিকতাই আমরা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে রিপোর্ট করে দিচ্ছি, এবং প্রতিদিন প্রধান প্রধান খবর হচ্ছে শুধুমাত্র অমুক ফেসবুকে এটা লিখেছেন। আমরা নিজেদের কোনো অনুসন্ধানই থাকবে না। আইএসপিআর এর বক্তব্য কি একটা গণমাধ্যমে শুধু দেওয়ার কথা? ওইটার সত্যতা কেউ যাচাই করেছে? কেউ বলেছে আইএসপিআর কে জিজ্ঞেস করেছে এটা সত্য কিনা? একটা সংবাদ মাধ্যমকে আইএসপিআর কখনো বিবৃতি দেয় আপনি শুনেছেন? আমি তো কোনোদিন শুনিনি। পরিস্থিতিগুলো গুজব হবে না কেন? তো এখন যারা সরে গেছে তাদের তো জনসমর্থন বাংলাদেশে আছে 30-40%, আওয়ামী লীগের, তারা গুজব ছড়াবে না? তারা তো দেশে গুজবে বেনিফিট আছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা জানেন? সাধারণ মানুষ। সাধারণ মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, উদ্বেগ নিয়ে। মানুষ পারলে কর্মক্ষেত্র থেকে ফিরে ঘরে ফিরে পারলে দরজা ডবল লক করে দেন, এটা চিন্তা করে তারা। তো এই গুজব যদি আমরা না সরতে পারি, ওই যে বললাম না 53 বছরে আমাদের যে অর্জন, আজকে সেনা বাহিনীকে আমরা বিতর্কিত করছি, আমাদের তো আস্থার জায়গা এখনো একটা, সেটাও যদি আমরা নষ্ট করে ফেলি কিভাবে হবে? কিন্তু মানুষ কি, এটাও তো সত্যি যে আমরা কোনো 111 তো নিশ্চয়ই ফিরে আসুক, সেটাও তো চান না কেউ। আগে ফেসবুকে এই যে সাধারণ মানুষ তো এটাও চাইতে পারেন যে নির্বাচন দিয়ে বরং একটা নির্বাচিত সরকার আসুক, সেটা তো তারা চান, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সেই ব্যবস্থা করছেন না। অন্তর্বর্তী সরকার 8 মাস কমপ্লিট করলো, 8 মাস কমপ্লিট হতে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আপনি নির্বাচনের রোডম্যাপটাও দিচ্ছেন না, সংস্কার করতে 8-10 মাস নিচ্ছেন। আপনি একটা স্পেসিফিক সময় নির্ধারণ করে দিন যে হ্যাঁ আমরা ডিসেম্বরে, আপনি ডিসেম্বর বলে আবার বলছেন, না হলে আবার 26 সালের জুলাই। আপনি একটা কথা বলেন, আপনি যদি তখন না পারেন, আপনার প্রস্তুতি থাকবে, আপনার একটা লক্ষ্যবস্তু থাকতে হবে যে আমি এখানে পৌঁছাবো বা আমার টার্গেট থাকবে এইটা। আমি যদি তখন যে না পারি আমি এটা এক্সটেনশন করব। কিন্তু আমি যদি বলি যদি হয়, আমি এত বেশি যদি বলছি যে সাধারণ মানুষ আপনার উপর আস্থা রাখতে পারবে না। কারণ মানুষ ধরেন যেভাবে এই যে অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিল, সেটা ভুল করে হোক বা বুঝে হোক না বুঝে হোক, কিন্তু এখন তো তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনি গণমাধ্যম দেখেন, সাধারণ মানুষের বক্তব্যগুলো আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখি তখন তো বুঝতে পারি না। কিন্তু এটাও তো বাস্তবতা, আমাদের যে পরিস্থিতি হয়ে গিয়েছিল 8 আগস্ট, তো আসলে ডক্টর ইউনূসের থেকে ভালো বিকল্প কি মনে করেন কিছু হতে পারত? অন্তর্বর্তী সরকারেরও তো একটা কমিটমেন্ট আছে, তাদের পেছনে কারা আছে? বৈষম্য বিরোধী ছাত্র জনতা আছে, সাধারণ জনতা আছে। তো তাদের যে আকাঙ্ক্ষাটা সেটা তো বাস্তবায়ন করবে। তাদের আকাঙ্ক্ষা নিশ্চয়ই দেশের সাধারণ মানুষের বাইরে নয়, বাইরে গেলে তারা টিকতে পারবে না। তো তারা যেহেতু চাচ্ছে, সরকারের উচিত সেটা ইমপ্লিমেন্ট করা। ধরেন একটা সমস্যা তারা কাটিয়ে উঠতে পেরেছিল, সেটা হচ্ছে দ্রব্যমূল্য। অনেকে বলে দ্রব্যমূল্য, কিন্তু একটা মানুষ কিন্তু 3 বেলা খাওয়ার চাইতে সে একটু
নিশ্চিন্তে একবেলা ঘুমাতে চায়, 8 ঘন্টা ঘুমাতে চায়, নিশ্চিন্তে সে কাজে যেতে চায়, আবার ঘরে ফিরতে চায়, সে চায় তার সন্তান স্কুলে যাবে আবার ঠিকমতো বাইরে ফিরবে, 3 বেলার জায়গায় সে 2 বেলা খাবে, সেটা খেতে পারছে কিন্তু সে তো নিশ্চিন্তে থাকতে পারছে না। তো আমি মনে করি খাওয়া দ্রব্যমূল্যের চাইতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। এটার বিষয়েও আমি মনে করি যে হ্যাঁ, সমাধান হয়তো একদিনে আসবে না, নানা ধরনের চড়াই উতরাই আছে, বাধা আছে, বিপত্তি আছে, সংশয় আছে, সেগুলো কাটিয়ে উঠতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে আরও কথা বলতে চাই, কেননা আসলে বাংলাদেশ প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশ নিয়ে আরও বেশি উদ্বিগ্ন থাকে। আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন বাংলাদেশ নিয়ে আরও বেশি ভাবেন। আমরা একটু যুক্তরাষ্ট্র প্রসঙ্গে যদি ফিরি, যে আমরা পত্রিকার শিরোনাম পড়ছিলাম কিছুক্ষণ আগে, যে সেখানে আমরা দেখলাম যে ট্রাম্পের অনেক স্বেচ্ছাচারিতা নিয়েও শিরোনাম হয়েছে। এখানে আমরা একটা পত্রিকার শিরোনাম আমরা দেখছিলাম, আপনি লক্ষ্য করেছেন হয়তো, ট্রাম্পের প্রবাস পত্রিকায় আমরা যে শিরোনামটি পড়লাম সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইব যে সুপ্রিম কোর্টের যে বিরল বিবৃতি, বিচারকরা থামিয়ে দিলেন হোয়াইট হাউসকে, এই যে ট্রাম্পের স্বেচ্ছাচারিতা রোধে আদালতে আসলে শেষ ভরসা, মনে করেন কিনা যে ট্রাম্প আসলে স্বেচ্ছাচারিতা আসলে? আমি মনে করি না, আমি মনে করি না এই কারণে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করবেন এই কথা বলে উনি, আমি এর আগে ক্ষমতা এসেছেন, জনগণ আমেরিকানরা তাকে ভোট দিয়েছেন যে উনি এই কাজগুলো করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এখন আপনি জানেন যে চেকস অ্যান্ড ব্যালেন্স হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম, সেটা হচ্ছে রাষ্ট্র, মানে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আপনার সংসদ, এই দেশে যেটা আমরা কংগ্রেস উচ্চকক্ষ এবং সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ যারা সিনেটর আছেন তাদের নিয়ে, তো 3 জনই সমান ক্ষমতার অধিকারী। তো তারা দ্বিমত করতেই পারে, তারা মানে 3 জনই এই দেশের মানুষের কল্যাণ চান। এখন রাষ্ট্রপতি যিনি প্রেসিডেন্ট ট্রাম্প, উনি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, উনি ওনার কাজ করছেন। এখন সব বিষয়ে যে অন্যরা একমত হবে তা না, অন্যরা দ্বিমত পোষণ করবেন। তো বিচারকের যে সিদ্ধান্তটা ওনার ভালো লাগেনি এইভাবে হয়তো কেউ বলেনি, আগের কোনো প্রেসিডেন্ট এইভাবে বিচার বিভাগ নিয়ে বলেনি, উনি বলেছেন। এখন অন্যরা ক্ষুব্ধ হতেই পারেন অন্য বিচার, কারণ আমেরিকার ইতিহাসে আমি মনে করি যে এরকম মানে ন্যাক্কারজনকভাবে প্রেসিডেন্ট বলেছেন, কিন্তু উনি হয়তো বলেছেন যে উনি কাজগুলো করতে পারছেন না। আপনি জানেন যে উনি এই পর্যন্ত প্রায় 80 থেকে 85টা নির্বাহী আদেশ দিয়েছেন, যেগুলোর অধিকাংশই আটকে গেছে, যে কারণে মানে বিচার বিভাগ মনে করছে দেখেই যে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তগুলো কল্যাণকর নয়। সেক্ষেত্রে ওনারা হয়তো একটু সময় নিচ্ছেন, ওনারা কিন্তু একেবারেই বাতিল করে দিচ্ছেন না বা কোনো কিছু না। কিন্তু যুক্তরাষ্ট্র যে প্রক্রিয়ায় কাজগুলো করছে, মনে করেন কিনা যে যুক্তরাষ্ট্রকে যেহেতু একটা মানবাধিকারের ব্যাপারে তারা যেহেতু একটা সোচ্চার দেশ বলা হয়, তারা মানবাধিকার নিয়ে অনেক কথা বলেন, সেই জায়গা থেকে এই যে প্রবাসীদের তাড়ানো অথবা আরও 5 লাখ লোককে পাঠিয়ে দেওয়া, সেটা নিয়েও একটা আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। পদ্ধতিগুলো কতটা আসলে স্বচ্ছ? আসলে এই যে ডিপোর্টেশন যে সিস্টেমটা আপনি বলছেন, এইটা তো সব সময় ছিল, এই আইনের মধ্যে থেকেই সব কিছু হচ্ছে। কাউকে কিন্তু জোর করে মানে এই দেশে ডেকে আনছে না যে তুমি এই দেশে আসো, আবার জোর করে বের করে দিচ্ছে না। মানুষ নানা উপায়ে এসে, মানুষ মনে করে, সারা পৃথিবীর মানুষ মনে করে আমেরিকা একটা মানবাধিকারের দেশ, সেখানে গেলে তার অধিকার রক্ষা হবে। এবং প্রেসিডেন্ট রিগান বলেছিলেন যে ল্যান্ড অফ অপরচুনিটি, সেই সাহস থেকে মানুষ এখানে পা রাখে। তাদেরকে আপনি রাখবেন না বা কোনো, আমি মনে করি মানবাধিকারটা বজায় রেখে এটা করা উচিত আইনের মধ্যে থেকেই। কেউ কোনো প্রেসিডেন্ট যদি মনে করে তার দেশে আপনার মাফিয়া রাখবে না, এটা হতেই পারে। যেমন মেক্সিকোর অনেক সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল, গুয়েতেমালার সন্ত্রাসীরা ঢুকে পড়েছিল, আপনি কিছুদিন আগে দেখেছেন যে মাথা ন্যাড়া করে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। এটা অনেকে দেখেছেন মানবাধিকারের লঙ্ঘন, কিন্তু তাদের চিহ্নিত করার জন্য এটা করেছে, কারণ তারা দুর্দর্শ, তারা একটা গ্যাং, এই গ্যাংটাকে আলাদা করার জন্য। এবং ওই কারাগারটার কিন্তু নিয়মই আছে যে ওখানে কেউ ঢুকলে তাকে মাথার চুল ফেলে দিতে হবে। কিন্তু এই খবরটা আমার কাছে টুইস্ট মনে হচ্ছে, কিন্তু যদিও অন্যরা দাবি করেছে সেখানে কিছু মানে নিরপরাধ লোকও যারা শুধু ইমিগ্রেশন লঙ্ঘন করেছে, আইন লঙ্ঘন, তাদেরকে দিয়েছে, এরকম বলা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে সবকিছু, যুক্তরাষ্ট্র যেহেতু মানবাধিকারের দেশ, মানবাধিকার রক্ষা করে আইনের মধ্যে থেকে এগুলো করা উচিত। নিশ্চয়ই। একেবারে ছোট্ট করে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে, যে সেক্ষেত্রে যারা আসলে বৈধ এবং অবৈধ তাদের বিষয়ে আপনি নিজে সংবাদকর্মী হিসেবে, যেহেতু বাংলাদেশিদের প্রবাসীদের একটা আগ্রহের জায়গা থাকে, এই ধরনের আলোচনাগুলো যারা যখন শোনেন তারা আশা করেন যে যারা অবৈধ রয়েছেন অথবা বৈধভাবেও যারা, তাদের জন্য আসলে আদৌ কি যুক্তরাষ্ট্র অনেক কঠিন হয়ে যাচ্ছে কিনা? আমি তা মনে করি না।
আপনি যদি এখানে আইন মেনে চলেন, কোনো অপরাধ না করেন, আপনি যদি মানে অবৈধ মানে বলতে বোঝায় যার একেবারেই কিছু নাই, হয়তো আপনি 6 মাসের জন্য এখানে থাকার অনুমতি পেয়েছেন, ভ্রমণের অনুমতি পেয়েছেন, এখন আপনি কোনো কিছু অ্যাপ্লাই করলেন না, আপনি এখানে থেকে গেলেন, আপনি এখানে ক্যাশ টাকা ইনকাম করছেন, আবার সেটাও তার চেয়ে বড় কথা আপনার কাগজপত্র, কিন্তু আপনি অপরাধ করছেন, আপনি ক্রেডিট কার্ড ফ্রড করছেন, আপনি স্ক্যামের সঙ্গে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন প্রলোভনে আপনি অপরাধ করছেন, তো এই জন্য তো এই দেশ আপনার না। শহীদুল ইসলাম, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে বাংলাদেশ প্রসঙ্গে আরেকবার একটু ফিরে আসি। বাংলাদেশের রাজনীতি সব মিলিয়ে আসলে 7.5 মাস অন্তর্বর্তীকালীন সরকারের, এই সরকার নিয়ে মূল্যায়ন করতে গিয়ে নানা রকম আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হচ্ছে। এরপরেও আমি যে প্রশ্নটি আসলে করছিলাম যে এই সরকারের ইতিবাচক কিছু দিক তো নিশ্চয়ই আলোচনা করার সুযোগ আছে, যে তারা, আপনি বলছিলেন যে দ্রব্যমূল্য পরিস্থিতি, তারা আমাদের যে হারে পাচার হচ্ছিল সেই পাচারের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারা, বা আর্থিক খাতে কিছুটা হলেও ডক্টর মনসুরের নেতৃত্বে আমরা দেখেছি শৃঙ্খলা কিছুটা হলেও এসছে, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু চ্যালেঞ্জ অনেক, কিন্তু তাদের তো আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও নেই। সব মিলিয়ে আসলে ভবিষ্যৎ তাহলে আসলে কোথায় যাচ্ছে? বাংলাদেশ 53 বছরের মধ্যে আপনি জানেন যে এরশাদ সাহেব তার জোর করে ক্ষমতা বলে 9 বছর করেছেন, এবার 53 থেকে 9 বাদ দিন, এর বাকি সময়টা ধরেন খন্দকার মোশতাক 75 থেকে কিছুদিন করেছেন, তারপরে মানে নানাভাবে কিন্তু 53 বছরে বাংলাদেশিদের যুদ্ধের মাধ্যমে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটা সৃষ্টি হয়েছে, মানুষ কিন্তু 53 বছর ধরে ভালো নেই আমরা বলতে পারি না। আমাদের অর্থনীতিতে চুরি, জালিয়াতি, ব্যাংকের টাকা লোপাট এবং কারা করছে একটা বিশেষ শ্রেণী সুবিধা তারা নিয়ে যাচ্ছে, কিন্তু 7.5 মাসে কি আপনি দেখেছেন যে এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? আর ওই যে একটা কথা বলছেন যে আসলে অন্তর্বর্তী সরকারকে একটা দায়িত্ব, স্পেসিফিক একটা দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। একটা রাষ্ট্রের আপনি যতভাবেই দেখেন না কেন, বাংলাদেশের জনসংখ্যা তো 18 কোটি, বিশ্বের 7ম ঘনসংখ্যা, 18 কোটি লোককে হ্যান্ডেল করা, 18 কোটির মাথা এখানে, তাই না? তাদেরকে তো আপনি এক করতে পারবেন না। আর ওই যে বললাম যে আমরা রাজনৈতিক বিভাজন, অন্তর্বর্তী সরকারের সময়ও কিন্তু দেখেন আমরা বিভাজিত, তো আমরা তো সেইভাবে দেখছি না। জাতীয় আপনি যেটাকে ক্রাইসিস মনে করছেন, দেখেন আর একটা বড় অংশ সেটাকে ক্রাইসিস মনে করে না। অন্তর্বর্তী সরকার বলতেছে যে আমরা বিপদ হটিয়ে এসেছি, কিন্তু অন্যরা মনে করে তাদেরকে আপনি ক্ষমতা দখল করেছেন। এই যে মত ভিন্ন মত আছে, আপনি কখনো এক করতে পারবেন। এই জন্য যার যার দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সংস্কার করেন, করে নির্বাচনটার রোড ম্যাপ ঘোষণা করে দেন। বিএনপি আছে, আওয়ামী লীগ যদি আসবে, অন্য দল আছে, সেটা বাংলা, আমি তো আগেও বলেছি, বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, নির্ধারণ করবে। কারণ মানুষকে আপনি স্বস্তি দিতে হবে, আপনি সারাদিন ইকোনমি ভালো করেন, একটা কিন্তু একটার সঙ্গে পরিপূরক, রাইট? তারপর সবগুলোই ভালো করতে হবে। শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় আপনি সময় দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে আসলে অনেক বিষয় আলোচনার সুযোগ পেলাম না। বিশেষ করে ডক্টর ইউনূসের কিছু কেউ বলছিলেন যে কূটনৈতিক কৌশল, আমরা জাতিসংঘ মহাসচিবের সফর অথবা বিমস্টেক সফর, সব মিলিয়ে যে কূটনৈতিক তৎপরতার জায়গা নিয়ে একটু ছোট্ট করে মূল্যায়ন করবেন কিনা? আমি মনে করি এটা সরকারের একটা ধারাবাহিক যে কাজের অংশ। আচ্ছা, কারণ বাংলাদেশটা তো কূটনীতি মানে বিশ্ব কূটনীতি থেকে বিচ্ছিন্ন কিছু না, জাতিসংঘে আমাদের বড় ভূমিকা আছে। তো আমাদের কাছে জাতিসংঘের মহাসচিব আসবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা বিশ্ব শান্তি রক্ষা করি, আমরা প্রথম স্থান অধিকার করে আছি বিশ্ব শান্তি রক্ষা বাহিনীতে, সেখানে আমাদের দেশে শান্তি নাই। অতএব সেখানে জাতিসংঘ মহাসচিব আসবেন, বা আমরা একটা বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় আমরা দিয়েছি বাংলাদেশ, তো সেখানে জাতিসংঘ মহাসচিব যাবে, আমি মনে করি এটা রুটিন ওয়ার্ক। জি। আর ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আসলে যদি একটু, আমরা যে ধরনের একটা দ্বৈরথ পরিস্থিতি লক্ষ্য করছি, সেখান থেকে আসলে মনে করেন কিনা যে একটু একটু করে আমরা, এটা তো রাজনীতি, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কারণ কি জানেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটা রাষ্ট্রের মূল নীতি হচ্ছে যে আমরা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবো। আমাদের যদি বৈষম্য থাকে, ভারতও কি মনে করেন যে সহযোগিতামূলক আচরণ করছে? সে বড় দেশ, কেন আমেরিকা সারা বিশ্বে কেন ক্ষমতা দেখাচ্ছে, প্রভাব বিস্তার, ভারত তো প্রভাব বিস্তার করবে। আপনি সেইগুলো নিয়ে কথা বলেন, আপনি বাণিজ্য বৈষম্য নিয়ে কথা বলেন, কিন্তু ভারতকে আমি মানে হিন্দু রাষ্ট্র বা এরকম কিছু সাম্প্রদায়িক উপাধি দিয়ে আমরা এগুলো করবো, এটা ঠিক না। সেখানেও বোধহয় আমাদের শিষ্টাচারের মানে বহির্ভূত কথা। আমি বলছি না যে ভারতও সঠিক করছে আমাদের সাথে, আমাদেরকে বাণিজ্য বৈষম্য আছে, তাদের সেকেন্ড রেমিটেন্স বাংলাদেশ থেকে যায়, কিন্তু সেই আচরণ কি তারা করে না। ছোট দেশের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে, সেটা তারা করেন না। শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় আজকে আপনি সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকের উত্তর আমেরিকা স্টুডিও থেকে চ্যানেলের এই আয়োজন প্রবাসের কথা সংবাদপত্র, এই সপ্তাহে আমাদের সঙ্গে শহীদুল ইসলাম ছিলেন, বার্তা প্রধান, ঠিকানা পত্রিকার। আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি এবং সংবাদপত্রের নানা বিষয় নিয়ে। আগামী সপ্তাহে আবারও কথা হবে নতুন অতিথি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা।